হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু স্কলার একাডেমি। আজকে আমাদের জীবনের মৌলিক এককের 2 নম্বর ক্লাস। আজকে আমরা ক্লাসটিকে শেষ করে দেব। ঠিক আছে? তো এর আগের দিন আমরা পড়েছিলাম নিউক্লিয়াস সম্পর্কে, কোষ পর্দা সম্পর্কে এবং সাইটোপ্লাজম সম্পর্কে। আজকে আমরা কোষের কোষীয় অঙ্গাণুগুলো সম্পর্কে কিছু বিস্তারিত জানব। এখানে প্রথম লাইনটা আমরা পড়ে নিচ্ছি। প্রতিটি কোষকে ঘিরে একটি আবরণী থাকে এবং এটি বহিঃপরিবেশ থেকে তার নিজের কোষীয় অংশকে পৃথক রাখে। ঠিক আছে? এটা খুব সাধারণ ভাষায় লেখা আছে। এবার আমি এখানে দেখো কিছু মার্কিং করে রেখেছি। যেরকম বিভিন্ন ধরনের ক্রিয়াগুলোকে পরস্পর থেকে আলাদা রাখার জন্যে এই কোষগুলো তাদের ভিতরকার পর্দাবৃত্ত কতগুলো গঠনের সাহায্য নেয়। এই পর্দাবৃত্ত গঠনগুলো কোষীয় অঙ্গাণু বলে। সোজা কথা, এত কিছু জটিলভাবে না গিয়ে কোষের অঙ্গাণু মানে কোষের অঙ্গ, কোষের ভেতর অনেক ছোট ছোট মানে অঙ্গ নিয়ে কোষ গঠিত হয়। যেরকম আমাদের একটা মানব শরীর, আগে বলেছিলাম যে হৃৎপিণ্ড, চোখ, কান, নাক, ফুসফুস অনেক কিছু নিয়ে গঠিত, সেরকম কোষও অনেক কিছু ছোট ছোট অঙ্গাণু নিয়ে গঠিত, সেগুলোকে আমরা কোষীয় অঙ্গাণু বলবো। ঠিক আছে? ইউক্যারিওটিক কোষের কয়েকটি বৈশিষ্ট্যের মধ্যে এটি এমন একটি বৈশিষ্ট্য যা এই কোষটিকে প্রোক্যারিওটিক কোষ থেকে পৃথক করতে সাহায্য করে। এই ধরনের কিছু অঙ্গাণু শুধুমাত্র ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যেই দেখা যায়। মানে এগুলো এতটাই ছোট যে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রে দেখা যাবে, সাধারণ অণুবীক্ষণ যন্ত্রে আমরা এটাকে দেখতে পারবো না। ঠিক আছে? আমরা পূর্ববর্তী অংশে নিউক্লিয়াস নিয়ে আলোচনা করেছিলাম। কিছু গুরুত্বপূর্ণ আরও কোষীয় অঙ্গাণুগুলো হলো এন্ডোপ্লাজমীয় জালক, গলগি বস্তু, লাইসোজোম, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড। এগুলো সম্পর্কে আমরা এখন বিস্তারিত পড়ব। ঠিক আছে? এবার প্রথমটা হলো এন্ডোপ্লাজমীয় জালক। এগুলো কিন্তু এক একটা কোষীয় অঙ্গাণু। আমরা যেগুলো পড়বো এখন 4টে বা 5টা, সেগুলো এক একটা কোষীয় অঙ্গাণু। ঠিক আছে? এগুলো কোষের মধ্যেই অবস্থান করে। ঠিক আছে? তো 1 নম্বর হচ্ছে এন্ডোপ্লাজমীয় জালক বা এন্ডোপ্লাজমিক রেটিকিউলাম। ঠিক আছে? তো এন্ডোপ্লাজমীয় জালক বা রেটিকিউলাম কতগুলো পর্দাবৃত্ত নালিকা ও পাতের সমন্বয়ে গঠিত একটি বড় জালক বিশেষ। এটি অনেকটা দীর্ঘ নালিকা অথবা গোল আয়তাকার থলির মতো দেখতে হয়। এন্ডোপ্লাজমীয় জালকের আবরণীর গঠন কোষ পর্দার গঠনের মতনই হয়। এইবার এখানে ইম্পর্টেন্ট পয়েন্ট আসলো যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম সাধারণত 2 ধরনের হয়। একটা হলো মসৃণ, একটা হলো অমসৃণ। এই জায়গাটা খুব ইম্পর্টেন্ট, মনে রাখবে। এন্ডোপ্লাজমিক রেটিকুলাম 2 ধরনের হয়, একটা হলো মসৃণ, একটা হলো অমসৃণ। এবার অমসৃণ যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বা এন্ডোপ্লাজমীয় জালক থাকে, তার গায়ে রাইবোজোম আবদ্ধ থাকে, তার ফলে সেটা অমসৃণ টাইপের হয়। ঠিক আছে? কোনো একটা জিনিস ধরো, তার উপর যদি আরেকটা জিনিস অ্যাটাচ থাকে বা লেগে থাকে, তাহলে সেটাকে অমসৃণই লাগবে। ঠিক আছে? তো আমরা এখান থেকে পেলাম যে 2 টাইপস অফ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম। একটা হলো মসৃণ আর একটা হলো অমসৃণ। অমসৃণটার গায়েই রাইবোজোম লেগে থাকে, আর এই রাইবোজোমটাই আমাদের প্রোটিন সংশ্লেষণের কাজে লাগে। ঠিক আছে? এইবার নেক্সট লাইনটা তোমরা দেখো, এখানে লেখা আছে যে সংশ্লেষিত প্রোটিন এন্ডোপ্লাজমীয় জালকের সাহায্যে চাহিদা অনুযায়ী কোষের বিভিন্ন অংশে পৌঁছে যায়। মানে এই যে অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা আছে, তার গায়ে যে রাইবোজোমটা লেগে আছে, সেই রাইবোজোমটা প্রোটিন সংশ্লেষ করার পরে সেই প্রোটিনটাকে প্রয়োজন অনুযায়ী এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মাধ্যমে কোষের বিভিন্ন জায়গায় পৌঁছে দেয়। এবার পরে আসছে মসৃণ এন্ডোপ্লাজমীয় জালক। আচ্ছা, এই জায়গাটা একটা জিনিস মনে রাখবে, এন্ডোপ্লাজমিক রেটিকুলাম বলি বা এন্ডোপ্লাজমীয় জালক একই জিনিস। ঠিক আছে? একটা ইংরেজি একটা বাংলা। ঠিক আছে? মসৃণ এন্ডোপ্লাজমীয় রেটিকুলাম ফ্যাট বা লিপিড সংশ্লেষণে সাহায্য করে। কি বলা হচ্ছে এখানে তাহলে? অমসৃণটা রাইবোজোম থাকছে, সেই কারণে আমাদের প্রোটিন সংশ্লেষণে সাহায্য করছে। আর মসৃণ যে এন্ডোপ্লাজমিক রেটিকুলামটা, সেটা ফ্যাট বা লিপিড সংশ্লেষণে সাহায্য করছে। এগুলো খুব ইম্পর্টেন্ট। এই যে এরকম একটা কোশ্চিন থাকবে যে নিচের কোনগুলির মধ্যে রাইবোজোম লেগে থাকে? মসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, অমসৃণ গোলগি বডি, প্লাস্টিড, এভাবে অপশন দিয়ে দিবে। তখন তোমরা কনফিউজড হয়ে যাবে এই দুটোর মধ্যে, কারণ আমি তো পড়েছিলাম এন্ডোপ্লাজমিক রেটিকুলামের গায়ে থাকে। এবার মসৃণ না অমসৃণ, এই দুটোর মধ্যে কনফিউশন হয়ে যাবে। সুতরাং তোমরা এই জিনিসটাকে ভালোভাবে মনে রাখবে যে অমসৃণ কখন হবে? যখন লেগে থাকবে গায়ে, তখন সেটা উঁচু নিচু হয়ে যাবে, অমসৃণ হয়ে যাবে। সুতরাং অমসৃণ এন্ডোপ্লাজমিক জালকীয় বা
এন্ডোপ্লাজমীয় জালক বা এন্ডোপ্লাজমিক রেটিকুলামের উপরেই রাইবোজোম অবস্থান করে, আর এটা প্রোটিন সংশ্লেষ করে। আর মসৃণ ফ্যাট বা লিপিড সংশ্লেষণে সাহায্য করে। এই ফ্যাট বা লিপিড কোষীয় কার্যাবলী নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সংশ্লেষিত প্রোটিন লিপিডের কিছু অংশ কোষ পর্দাও গঠিত করে। মানে এই যে মসৃণ থেকে যে প্রোটিন আর এই এন্ডোপ্লাজমিক রেটিকুলামের মসৃণ অংশ থেকে আসছে আমাদের লিপিড, আর অমসৃণ থেকে প্রোটিন আসছে, এগুলো কোষ পর্দা গঠনেও সাহায্য করে। এই প্রক্রিয়াকে পর্দার জৈব সংশ্লেষণ বলে। মানে এই যে এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে প্রোটিন আর লিপিড সংশ্লেষিত হচ্ছে, এটাকে বলা হচ্ছে মেমব্রেন বায়োজেনেসিস বা জৈব সংশ্লেষণ। ঠিক আছে। অন্যান্য কিছু প্রোটিন ও লিপিড উৎসেচক ও হরমোন হিসেবে কাজ করে, এগুলো তোমার রিডিং মারবে। ঠিক আছে। এবার এন্ডোপ্লাজমীয় জালকের একটি কাজ হলো সাইটোপ্লাজমের বিভিন্ন অঞ্চলের মধ্যে বা সাইটোপ্লাজম ও নিউক্লিয়াসের মধ্যে বিভিন্ন পদার্থের পরিবহনে সাহায্যকারী জালক পদ হিসেবে কাজ করে। আমরা প্রথমে দেখেছি এন্ডোপ্লাজমীয় জালক একটা জালক, বোঝা যাচ্ছে একটা পর্দাবৃত্ত নালী, অনেক কিছু পাতলা পাতের সমন্বয়ে গঠিত একের পর এক। ঠিক আছে। তো এটা কি হচ্ছে যে এই যে সাইটোপ্লাজম থাকছে কোষের মধ্যে, যে সাইটোপ্লাজম থাকছে আর নিউক্লিয়াস থাকছে, তাদের মধ্যে সংযোগ স্থাপনে একটা নালীর মতো একটা বাহক হিসেবে কাজ করে। ঠিক আছে। আবার কি বলা হয়েছে এখানে, এন্ডোপ্লাজমীয় জালক সাইটোপ্লাজমীয় কাঠামো গঠনেও সাহায্য করে। ঠিক আছে। এইবার আমরা এখানে একটা প্রাণী কোষ দেখে নেব। প্রাণী কোষ একটা উদাহরণস্বরূপ এখানে নেওয়া হয়েছে। এবার প্রাণী কোষে দেখো, তোমরা দেখতে পাবে এখানে যে প্রাণী কোষের এটা হচ্ছে কোষ প্রাচীর। ঠিক আছে। বাইরেরটা কোষ প্রাচীর, মাঝখানে কি থাকছে, নিউক্লিয়াস। এই যে এটা নিউক্লিয়াস দেখানো হয়েছে, দেখো নিউক্লিয়াস। এইবার এই যে কোষ পর্দা বা প্লাজমা পর্দা, ঠিক আছে, কোষ পর্দাটা এটা দেখানো হচ্ছে। এইবার এখানে তোমরা কোষ অঙ্গাণুগুলো বিভিন্ন দেখতে পাবে, যে দেখানো হচ্ছে মসৃণ এন্ডোপ্লাজমীয় জালক, এখানে দেখানো হয়েছে অমসৃণ, অমসৃণের গায়ে লেগে আছে রাইবোজোম। ঠিক আছে। লাইসোজোম আছে, গলগি বস্তু আছে, নিউক্লিয় পর্দা আছে। মানে এই যে নিউক্লিয়াস আছে, নিউক্লিয়াসেরকেই বেষ্টিত করে থাকবে নিউক্লিয় পর্দা। ঠিক আছে। আর এই যে তরল অংশটা, এই যে একটা হালকা হালকা সাদা সাদা টাইপের, এটা হচ্ছে সাইটোপ্লাজম। ঠিক আছে। এবার আমরা নেক্সটে দেখে নিচ্ছি একটা উদ্ভিদ কোষ। উদ্ভিদ কোষের ক্ষেত্রে কি হচ্ছে, আমরা প্রাণী কোষের ক্ষেত্রে কোষ পর্দা দেখতে পাই, আর উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষ প্রাচীর কোষ পর্দা দুটোই দেখতে পাই। সুতরাং একদম বাইরের যে অংশ, উদ্ভিদ কোষের যে বাইরের একদম অংশ যেটা কোষটাকে বেষ্টিত করে থাকে, সেটা হচ্ছে কোষ প্রাচীর। আর তারপরেই থাকে কোষ পর্দা, আর তার মধ্যেই বিভিন্ন আরো সাইটোপ্লাজম থাকবে, ক্লোরোপ্লাস্ট, রাইবোজোম, আরো বিভিন্ন অংশগুলো থাকবে। ঠিক আছে। এখানে বোঝানোর বিষয়টা হলো এইটাই যে উদ্ভিদ কোষের কোষ প্রাচীর থাকে, কিন্তু প্রাণী কোষের ক্ষেত্রে কোষ প্রাচীর থাকে না। প্রাণী কোষে অনলি কোষ পর্দা থাকে, আর উদ্ভিদ কোষের ক্ষেত্রে কোষ প্রাচীর তারপর কোষ পর্দা থাকে, তার মধ্যে নিউক্লিয়াস আর বিভিন্ন যে কোষ অঙ্গাণু সেগুলো থাকবে অবশ্যই। এইবার 2 নাম্বার কোষ অঙ্গাণুতে আমরা চলে যাচ্ছি, গলগি বস্তু। ক্যামিলো গলগি নামে একজন সায়েন্টিস্ট প্রথম এর বর্ণনা দেন। তার নাম অনুসারে এটা গলগি বস্তু বা গলগি অ্যাপারেটাস নামে পরিচিত হয়। এইবার গলগি বস্তুগুলো কতগুলো পর্দাবৃত চ্যাপ্টা থলি দ্বারা গঠিত তন্ত্র বিশেষ, যে থলিগুলো প্রায় পরস্পর সমান্তরালে তাকের ন্যায় সজ্জিত থাকে, এদেরকে সিস্টার্নি বলে। মানে সমান্তরালে এইভাবে 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 মোটামুটি সজ্জিত থাকে গলগি বস্তুগুলো, একটা চ্যাপ্টা পর্দাবৃত থলি, এগুলোকে একটা থলির মতো থাকে আর সমান্তরালে থাকে। হ্যাঁ, এগুলোকে সিস্টার্নি বলা হয় একসঙ্গে। ঠিক আছে। তাহলে সিস্টার্নি কাকে বলে, গলগি বস্তুগুলো যে পরস্পর সমান্তরালে সজ্জিত থাকে, এইটাকে সিস্টার্নি বলা হয়। ঠিক আছে। এইবার আমরা চলে যাব যে গলগি বস্তুর কাজগুলো কি কি। গলগি বস্তুর কাজ হলো খাদ্য সঞ্চয় করা, সংশ্লেষিত বস্তুর পরিমার্জন ও প্যাকেটজাতকরণ, অর্থাৎ থলির মধ্যে আবদ্ধ করা। মানে খাদ্যটাকে সঞ্চয় করতে পারে, যেহেতু ওটা থলির মতো দেখতে, গলগি বস্তুটা থলি অনেকটাই, তো সেটা খাদ্যবস্তু সংশ্লেষিত করে এবং প্যাকেটজাতকরণ করে। ঠিক আছে। এছাড়াও কিছু গলগি বস্তুতে সরল শর্করা থেকে জটিল শর্করা তৈরি হতে পারে। গলগি বস্তু লাইসোজোম সংশ্লেষণেও
অংশগ্রহণ করে, মানে গলগি বস্তু লাইসোজোম যে আছে আরেকটা কোষীয় অঙ্গাণু তার সংশ্লেষণেও অংশগ্রহণ করে। এবার এই লাইনটা দেখো তোমরা, এন্ডোপ্লাজমীয় জালক সংলগ্ন অংশে সংশ্লেষিত বস্তুসমূহ গলগি বস্তুতে প্যাকেটজাত হয়। গলগি বস্তুর মধ্যে কোষের ভেতরে বাইরে বিভিন্ন লক্ষ্যস্থলে এদের সরবরাহ ঘটে। মানে এক কথায় বলতে পারো, এটা এখানে লেখা নেই, এই জিনিসটা আমরা তোমাদেরকে বলছি জিনিসটা, যে এটা একটা থলির মতো, যে আমার বাড়িতে অনেক কিছু আমি রান্না বান্না করলাম, খাওয়া দাওয়া করলাম, তারপর অনেক কিছু নষ্ট জিনিস হয়, তো বর্জ্য পদার্থ হয়, সেটাকে থলি ভর্তি করে বাইরে ফেলে দেবো। গলগি বস্তু বা গলগি একটা ব্যাগের মতো, ঠিক আছে? যেগুলো খারাপ জিনিস হয় অনেক সময়, অনেক সময় এটা খাদ্যও সঞ্চয় করে রাখে, অনেকগুলো গলগি বস্তু থাকে তো। তবে এর একটা কাজও এরকম যে বর্জ্য পদার্থ নিয়ে নিল, নিয়ে ওটাকে লাইসোজোমে রূপান্তরিত করে। এই যে দেখো এখানে লেখা আছে লাইসোজোম সংশ্লেষণে সাহায্য করে, মানে নোংরা বস্তু বর্জ্য পদার্থকে নিলাম, লাইসোজোম সংশ্লেষিত হলো, লাইসোজোম হয়ে গেল, আর লাইসোজোম তখন নিজেকে ধ্বংস করে বর্জ্য পদার্থকে নষ্ট করে ফেলে, ঠিক আছে? এই প্রসেসে হয়, ঠিক আছে? নেক্সট আমরা চলে যাচ্ছি, নেক্সট চলে আসছে লাইসোজোম, ঠিক আছে? গঠনগতভাবে লাইসোজোম হলো পাচক উৎসেচক দ্বারা পূর্ণ পর্দাবৃত থলির মতো কোষীয় অঙ্গাণু। মানে এটি একটা উৎসেচক দ্বারা পর্দাবৃত, উৎসেচক দ্বারা তৈরি, ঠিক আছে? কিছু উৎসেচক দ্বারা তৈরি, মানে থলির মতো, তার মধ্যে উৎসেচক ভর্তি থাকবে, এরকম সোজা কথা, ঠিক আছে? লাইসোজোম কোষের এক ধরনের বর্জ্য অপসারণ তন্ত্র। কি বললাম? বর্জ্য অপসারণ তন্ত্র। কিভাবে? ওই যে গলগি বস্তুটা থলির মতো ছিল, তার মধ্যে বর্জ্য পদার্থ গেল, সেটা লাইসোজোমে সংশ্লেষণ করে দিল, ঠিক আছে? বর্জ্য পদার্থটাকে লাইসোজোমে সংশ্লেষিত করে দিল, ঠিক আছে? করে তখন ওটাকে অপসারণ করে দিল লাইসোজোম, ঠিক আছে? সেই জন্য আমরা এটাকে লাইসোজোমকে আত্মঘাতী থলি বলি। কেন বলি? যখনই বর্জ্য পদার্থটাকে লাইসোজোম তার মধ্যে নিয়ে থাকলো, যখন দেখছে অসুবিধা হচ্ছে, এটা খুব সাধারণ ব্যাপার, একটা থলি নোংরা হয়েছে, পচে গেছে, সেটাকে আমরা বাইরে নিয়ে ফেলে দেবো, সেরকম লাইসোজোম, লাইসোজোম কি করে? নিজের মধ্যে বর্জ্য পদার্থটাকে নিয়ে যখন দেখে যে এটা অসুবিধা করছে কোষের ক্ষেত্রে, নিজে ধ্বংস হয়ে যায়, নিজেকেই ধ্বংস করে ফেলে, সুইসাইড। সেই জন্য কি আমরা সুইসাইড ব্যাগ বলি, ঠিক আছে? বা আত্মঘাতী থলি বলি, ঠিক আছে? এখানে তোমরা আরো পড়বে, এই উৎসেচকগুলো অমসৃণ এন্ডোপ্লাজমীয় জালক দ্বারা সংশ্লেষিত হয়। তাহলে এখানে আরেকটা আমরা ভালো পয়েন্ট পেয়ে গেলাম, যে লাইসোজোমে যে উৎসেচকগুলো থাকে সেগুলো কোথা থেকে সংশ্লেষিত হয়? অমসৃণ এন্ডোপ্লাজমীয় জালক থেকে। মানে অমসৃণ এন্ডোপ্লাজমীয় জালক থেকে লাইসোজোমের মধ্যেকার উৎসেচকগুলো সংশ্লেষিত হয় বা তৈরি হয়, ঠিক আছে? অমসৃণ থেকে। ওই অমসৃণ এন্ডোপ্লাজমীয় জালকের গায়ে কি ছিল? রাইবোজোম ছিল। রাইবোজোম থাকার জন্যই তো ওটা অমসৃণ লাগছিল, আর সেই রাইবোজোম প্রোটিন সংশ্লেষ করছিল, আর সেই প্রোটিনগুলো কোষের বিভিন্ন কাজে লাগে, যখন সেগুলো এন্ডোপ্লাজমীয় জালকের মাধ্যমে সেই সব জায়গায় পৌঁছে যায়, ঠিক আছে? আর মসৃণের ক্ষেত্রে কি হচ্ছে? লিপিড বা ফ্যাট সংশ্লেষিত করছে, ঠিক আছে? কোনো কোষে প্রবিষ্ট বিজাতীয় বস্তু, যেমন ব্যাকটেরিয়া বা খাদ্যকণা, এমনকি জারস্থ কোষীয় অঙ্গাণু লাইসোজোমের সাথে যুক্ত হয়, ঠিক আছে? লাইসোজোম এই জটিল যৌগগুলোকে ভেঙে সরল যৌগে পরিণত করে। লাইসোজোমে শক্তিশালী পাচক উৎসেচক থাকায় এবং এই উৎসেচকগুলো সব জৈব বস্তুকে ভাঙতে সমর্থ হয়, এই অঙ্গাণুটি এরূপ কাজ করতে পারে। এখানে দেখো খুব ভালো জিনিস দেখতে পারবে, লাইসোজোম শক্তিশালী পাচক উৎসেচক থাকায় জৈব বস্তুকে, সব রকম জৈব বস্তুকে ভাঙতে সমর্থ হয়, ঠিক আছে? খুব শক্তিশালী পাচক উৎসেচক থাকে। আর সেই পাচক উৎসেচকটা কোথা থেকে আসে? সেটা আসে অমসৃণ এন্ডোপ্লাজমীয় রেটিকিউলাম থেকে, ঠিক আছে? নেক্সট নেক্সট আমরা ক্যামিলো গলগি, যিনি গলগি বস্তি তৈরি করেছিলেন, বা সরি গলগি বস্তি আবিষ্কার করেছিলেন প্রথম, তার সম্পর্কে কিছু দেখে নেব। হ্যাঁ, এখানে কিছু লেখা আছে, এগুলো খুব একটা ইম্পর্টেন্ট নয় জিনিসগুলো, ঠিক আছে? তবুও তোমরা ব্ল্যাক রিয়েকশনটা একটু দেখে নেবে। ব্ল্যাক রিয়েকশনে কি বলা হয়েছে? রঞ্জিতকরণের এক বৈপ্লবিক পদ্ধতির সাহায্যে, ঠিক আছে, একক স্নায়ুকোষ ও কোষীয় গঠনগুলোকে রঞ্জিত করা, এই পদ্ধতিকে ব্ল্যাক বিক্রিয়া বলে। ব্ল্যাক বিক্রিয়া মানে স্নায়ুকোষ আছে, আর কোষের গঠনগুলোকে, কোষীয় গঠনগুলোকে, মানে এই যে অঙ্গাণুগুলো আছে সেগুলোকে একটা বিশেষ পদ্ধতির দ্বারা রঞ্জিত করা, মানে
রং করে দিল, বিভিন্ন কালার চলে আসলো, তাহলে জিনিসটা আমার চিনতে সুবিধা হবে। সেই পদ্ধতিটাকে ব্ল্যাক বিক্রিয়া বলে, সেটা করেছিলেন ক্যামিলো গলগি। ঠিক আছে, এই পদ্ধতিতে তিনি সিলভার নাইট্রেটের লঘু দ্রবণ ব্যবহার করেন। এই জিনিসটা খুব ছোট্ট আকারে কোশ্চেন আকারে তুলে দিয়ে দেবে যে ব্ল্যাক বিক্রিয়াতে কোন নিচের কোনটি ব্যবহৃত হয়, ব্ল্যাক বিক্রিয়ার ক্ষেত্রে নিচের কোনটি ব্যবহৃত হয়। সেখানে অপশনে থাকবে সিলভার নাইট্রেট, সেটা তোমাদের টিক করতে হবে। ঠিক আছে, সিলভার নাইট্রেট ঠিক হবে, ব্ল্যাক বিক্রিয়াতে সিলভার নাইট্রেট কাজে লাগে। ঠিক আছে, এটা এইটুকুই, এখানে আর কিছু নেই সেরকম। কোষীয় বিপাক ক্রিয়া চলাকালীন সময় কোনো সমস্যা সৃষ্টি হলে, মানে কোষের যখন বিপাক ক্রিয়া চলে, আমাদের যেরকম কোনো যদি পেটের মধ্যে খাওয়া দাওয়া করার পর কোনো যদি সমস্যা হয়, খারাপ জিনিস হয়, কি হয়, আমাদের পেট খারাপ হয়ে যায় আর সঙ্গে সঙ্গে আমরা মলত্যাগ করে ফেলি। ঠিক আছে, মানে পেট সবসময়, আমাদের শরীর সবসময় চায় যে বাজে বস্তুটা যেটা আমরা গ্রহণ করেছি সেটা পেট থেকে বেরিয়ে যাক, শরীর থেকে বেরিয়ে যাক। তেমনই এটা সেম জিনিস, কোষীয় বিপাক ক্রিয়া চলাকালীন কোনো সমস্যার সৃষ্টি হলে কোষটি ক্ষতিগ্রস্ত, লাইসোজোম ফেটে যায় এবং লাইসোজোম মধ্যস্থ উৎসেচকগুলি তাদের নিজ কোষটিকেই পাচিত করে ফেলে। মানে লাইসোজোমের মধ্যে যেসব খারাপ বস্তু আছে নিজেকে হজম করে নষ্ট করে ফেলে, তাই লাইসোজোমকে আত্মঘাতী থলি বলে। একটু আগে বললাম যে সে বর্জ্য পদার্থগুলোকে পাচিত, বললাম যে খুব, মানে কি বলবো, খুব শক্তিশালী পাচন উৎসেচক থাকে, পাচক উৎসেচক, যেটা আমরা অমসৃণ এন্ডোপ্লাজমিক রেটিকুলাম থেকে পাই। সেটা লাইসোজোমে থাকে আর সেই কারণে সেটা সমস্ত কিছুকে একদম পাচিত করে ফেলে। ঠিক আছে, যখন কোষের মধ্যে বিপাকীয় কোনো অসুবিধা হয় তখন লাইসোজোম নিজেকে একদম নিজের পর্দাগুলোকে, যেগুলো পর্দা বেষ্টিত থাকে লাইসোজোম, সেগুলোকেও পাচিত করে ফেলে, নষ্ট করে ফেলে। সেই কারণে লাইসোজোমকে আত্মঘাতী থলি বলা হয়। এইবার আমরা চলে যাব 4 নম্বরে, আরেকটি কোষীয় অঙ্গাণু, খুব ইম্পর্টেন্ট কোষীয় অঙ্গাণু, সেটা হলো মাইটোকন্ড্রিয়া। প্রথমেই একদম কোশ্চিন পেয়ে যাচ্ছ তোমরা একটা, মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তিঘর বলা হয়, শক্তিঘর, পাওয়ার হাউস, পাওয়ার হাউস অফ সেল বলা হয় কাকে, মাইটোকন্ড্রিয়াকে। একদম যে এই যে সমস্ত একটা কোষের মধ্যে ক্রিয়া বিক্রিয়াগুলো চলছে তার জন্য তো এনার্জির প্রয়োজন হয়, সেই এনার্জিটা আসে কোথা থেকে, কে উৎপন্ন করে, সেটা হলো মাইটোকন্ড্রিয়া। পাওয়ার হাউস বা কোষের শক্তিঘর বলা হয় সেই জন্য মাইটোকন্ড্রিয়াকে। ঠিক আছে, মাইটোকন্ড্রিয়া দ্বিপর্দাবৃত অঙ্গাণু, বহি আবরণটি ছিদ্রযুক্ত, অন্ত আবরণটি গভীর ভাঁজ বিশিষ্ট। মানে এটা দুটো পর্দা থাকে মাইটোকন্ড্রিয়া, বাইরে আবরণটা যেটা থাকে সেটা ছিদ্রযুক্ত, আর ভেতরের যে আবরণটা থাকে সেটা ভাঁজ বিশিষ্ট হয়, ভাঁজ বিশিষ্ট। এই ভাঁজগুলো এটিপি সংশ্লেষে সাহায্য করে। এটিপি, এটিপি কি পড়ছি আমরা, অ্যাডিনোসিন ট্রাইফসফেট, যার ফুল ফর্ম হলো। ঠিক আছে, এবার জীবন প্রক্রিয়া চালু রাখার জন্য বিভিন্ন ধরনের রাসায়নিক ক্রিয়াকলাপ সংঘটিত হওয়া প্রয়োজন। এই রাসায়নিক ক্রিয়াকলাপের জন্য প্রয়োজনীয় শক্তি মাইটোকন্ড্রিয়া অ্যাডিনোসিন ট্রাইফসফেট অনুরূপে সরবরাহ করে, তাই এটিপিকে কোষের এনার্জি কারেন্সি বলা হয়। এখানে আরেকটা কোশ্চেন পেয়ে গেলে, এনার্জি কারেন্সি কাকে বলা হয়, কোষের এনার্জি কারেন্সি বলা হয় এটিপিকে, এটিপি অ্যাডিনোসিন ট্রাইফসফেট, এটা হলো কোষের এনার্জি কারেন্সি। ঠিক আছে, আর কোষের শক্তিঘর যদি বলা হয় সেটা মাইটোকন্ড্রিয়া। ঠিক আছে, আর ইউনিট অফ এনার্জি in cell is called ATP. ওকে, জীবদের নতুন রাসায়নিক যৌগ সংশ্লেষণের জন্য এবং যান্ত্রিক কাজের জন্য এটিপি অণুতে সঞ্চিত শক্তিকে ব্যবহার করা হয়। মানে বিভিন্ন কাজ হোক, রাসায়নিক যৌগ সংশ্লেষণ হোক, কোষের মধ্যে তো বিভিন্ন ক্রিয়া প্রক্রিয়া চলতে থাকে, সেগুলোর জন্য এনার্জি প্রয়োজন হয়, সেটাতে মাইটোকন্ড্রিয়া সাহায্য করে কিভাবে, এটিপি দিয়ে। এটিপি কি, এটিপি হলো এনার্জি কারেন্সি, একটা ইউনিট, আমরা যেরকম কেজি, সেন্টিমিটার এগুলো একটা একক লাগাই, সেরকম কোষের যে শক্তি আছে তার ইউনিট হলো বা একক হলো এটিপি, সেই জন্য এটাকে বলা হয় এটিপি, কোষের এনার্জি কারেন্সি। ঠিক আছে, মাইটোকন্ড্রিয়া হলো অদ্ভুত ধরনের কোষীয় অঙ্গাণু, কারণ তাদের নিজস্ব ডিএনএ ও রাইবোজোম থাকে। এইবার এখানে খুব ইন্টারেস্টিং বিষয় একটা, যে মাইটোকন্ড্রিয়া কোষের মধ্যে অবস্থান করছে, একটা কোষের অঙ্গাণু, একটা কোষের মধ্যে একটা মাইটোকন্ড্রিয়া অবস্থান করছে। ঠিক আছে, কিন্তু ওরও আবার পার্সোনালিও ডিএনএ এবং রাইবোজোম রাখছে। এমন একটা কোষীয় অঙ্গাণু মাইটোকন্ড্রিয়া যার নিজস্ব পার্সোনাল, মাইটোকন্ড্রিয়ার নিজস্ব পার্সোনাল একটা ডিএনএ এবং একটা রাইবোজোম থাকছে, তাই মাইটোকন্ড্রিয়া তাদের নিজস্ব কিছু প্রোটিন সংশ্লেষ করতে পারে। ঠিক আছে, তাহলে এখানে যদি কোশ্চিন আসে যে এমন কোন কোষীয় অঙ্গাণু যার নিজস্ব ডিএনএ বা রাইবোজোম আছে, অথবা এরকম দিতে পারে কোন কোষাঙ্গাণুটি নিজে প্রোটিন সংশ্লেষ করতে পারে, সেটা হলো মাইটোকন্ড্রিয়া, কারণ তার মধ্যে ডিএনএ এবং রাইবোজোম থাকছে। ডিএনএ এবং রাইবোজোম থাকার কারণে প্রোটিন সংশ্লেষ করছে। কেন, কিছুক্ষণ আগেই তো আমরা বললাম
এন্ডোপ্লাজমিক রেটিকুলাম, অমসৃণ, তার গায়ে রাইবোজোম থাকছে, সেই রাইবোজোমই প্রোটিন সংশ্লেষ করছে। তাহলে মাইটোকন্ড্রিয়া এমন একটা কোষীয় অঙ্গাণু যার নিজস্ব ডিএনএ এবং রাইবোজোম আছে, রাইবোজোমই তো প্রোটিন সংশ্লেষ করে। তাহলে মাইটোকন্ড্রিয়াও নিজে পার্সোনালি প্রোটিন সংশ্লেষ করতে পারে। ঠিক আছে, নেক্সট প্লাস্টিড। প্লাস্টিড শুধুমাত্র আমরা উদ্ভিদ কোষে দেখতে পাই, প্রাণী কোষে, মানে আমরা যে প্রাণী আছি বা আরো যেসব গরু ছাগল ভেড়া আরো আছে আশেপাশে, তাদের কোষের মধ্যে কিন্তু কোনো রকম ভাবে প্লাস্টিড থাকে না। সুতরাং এখান থেকে একটা কোশ্চিন চলে আসে যে নিম্নের কোষাঙ্গগুলির মধ্যে কোনটি শুধুমাত্র উদ্ভিদ কোষে দেখা যায়? অ্যান্সার হলো প্লাস্টিড। প্লাস্টিড অনলি অন উদ্ভিদ কোষেই দেখা যায়। দুই ধরনের প্লাস্টিড হয়, ক্রোমোপ্লাস্ট বা রঙিন প্লাস্টিড আর লিউকোপ্লাস্ট বা সাদা বা বর্ণহীন প্লাস্টিড। মানে এটা রঙের ভিত্তিতে দুই ভাগে ভাগ করা হলো প্লাস্টিককে, ক্রোমোপ্লাস্ট আর লিউকোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্ট কি? কালারিং, রঙিন হয়। আর লিউকোপ্লাস্ট সাদা বা বর্ণহীন হয়। যে ক্রোমোপ্লাস্ট ক্লোরোফিল রঞ্জক থাকে তাদেরকে ক্লোরোপ্লাস্ট বলে। মানে যেসব ক্রোমোপ্লাস্টে ক্লোরোফিল থাকে বা সবুজ রঞ্জক, সোজা কথায় ক্লোরোফিলটা কি? সবুজ রঞ্জক তো একটা। ঠিক আছে, তো যেসব ক্রোমোপ্লাস্ট মানে প্রথমে আমরা কি দেখলাম? প্লাস্টিড। প্লাস্টিডকে দুভাগে ভাগ করা হচ্ছে, ক্রোমোপ্লাস্ট আর লিউকোপ্লাস্ট। আবার ক্রোমোপ্লাস্টের মধ্যে স্পেসিফিক যাদের মধ্যে ক্লোরোফিল থাকছে তাদেরকে ক্লোরোপ্লাস্ট বলছি। মানে যেসব ক্রোমোপ্লাস্টে ক্লোরোফিল থাকছে তারা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। ক্লোরোপ্লাস্টে ক্লোরোফিল ছাড়াও বিভিন্ন হলুদ ও কমলা রঞ্জক থাকে। এই কোশ্চিনটা আমি দেখেছি, এখানে এরকম দিয়ে দেয় যে পুরোটাই তোমাদেরকে বলে দেবে যে ক্রোমোপ্লাস্টে ক্লোরোফিল থাকলে সেটাকে আমরা ক্লোরোপ্লাস্ট বলছি। এছাড়াও ক্রোমোপ্লাস্টে আর কি কি রঞ্জক দেখা যায়? অপশন দিয়ে দিবে, হলুদ, লাল, কমলা, সবুজ। কনফিউজড হয়ে যাবে, নিচে এ বি দুটোই, তখন হলুদ ও কমলা হবে। রংটা মনে রাখবে, হলুদ ও কমলা রং দুটোই ক্রোমোপ্লাস্টে পাওয়া যায়। এছাড়াও পাওয়া যায় ক্লোরোফিল বা সবুজ রঞ্জক, যেটাকে আমরা ক্লোরোপ্লাস্ট বলছি স্পেসিফিক্যালি। ওকে, লিউকোপ্লাস্ট হলো এই সকল প্রাথমিক কোষীয় অঙ্গাণু যাতে স্টার্চ, ফ্যাট, প্রোটিন দ্বারা সঞ্চিত হয়। লিউকোপ্লাস্ট এমন একটা সাদা বর্ণহীন প্লাস্টিড যার মধ্যে স্টার্চ, ফ্যাট, প্রোটিন থাকে। স্টার্চ, আলুতে খুব বেশি পরিমাণে স্টার্চ থাকে। ঠিক আছে, তো লিউকোপ্লাস্ট বর্ণহীন প্লাস্টিড, তার মধ্যে স্টার্চ, প্রোটিন, ফ্যাট এগুলো সঞ্চিত থাকে। স্টার্চ, প্রোটিন, ফ্যাট সঞ্চিত থাকে কোথায়? লিউকোপ্লাস্টে। লিউকোপ্লাস্টের মধ্যে এটা একটা বর্ণহীন প্লাস্টিড, লিউকোপ্লাস্ট একটা বর্ণহীন প্লাস্টিড যার মধ্যে স্টার্চ, প্রোটিন, ফ্যাট সঞ্চিত থাকে। ঠিক আছে, ক্লোরোপ্লাস্টের অভ্যন্তরীণ গঠন ম্যাট্রিক্স ধাত্রে নিহিত। ঠিক আছে, এগুলো মাইটোকন্ড্রিয়ার মতো দেখতে হয় অনেকটা। মাইটোকন্ড্রিয়ার প্লাস্টিডেরও নিজস্ব ডিএনএ, রাইবোজোম আছে। তার মানে শুধু মাইটোকন্ড্রিয়া নয়, প্লাস্টিডও এমন একটা কোষীয় অঙ্গাণু যার নিজস্ব ডিএনএ ও রাইবোজোম থাকে। ঠিক আছে, ডিএনএ, রাইবোজোম থাকে কিন্তু। তাহলে আমরা দুটো কোষীয় অঙ্গাণু পেলাম এখানে, একটা মাইটোকন্ড্রিয়া, একটা প্লাস্টিড, যাদের নিজস্ব রাইবোজোম ও ডিএনএ থাকছে। ঠিক আছে, নেক্সট আসছি আমরা কোষ গহ্বর। গহ্বর মানে বুঝতে পারছি ফাঁকা জায়গা। ভ্যাকুওল বা কোষ গহ্বর হলো কঠিন বা তরল বস্তু সঞ্চয়কারী থলি, ফাঁকা জায়গার থলির মতো। ঠিক আছে, প্রাণী কোষে ভেকুলগুলো আকারে অনেকটা ছোট হয়। মানে আমাদের যে প্রাণী, আমাদের যে কোষ আছে তার মধ্যে ফাঁকা স্থানটা বা ভ্যাকুয়ামটা সেটা খুব কম হয়। ঠিক আছে, উদ্ভিদ কোষের ক্ষেত্রে এগুলো খুব বড় বড় হয়। এগুলো সাধারণত 50 থেকে 90% দেখা যায় উদ্ভিদ কোষের ক্ষেত্রে। ঠিক আছে, এবার উদ্ভিদ কোষের ভেকুয়ালগুলি কোষ রস দ্বারা পূর্ণ থাকে এবং কোষকে রসস্ফীত ও দৃঢ়তা প্রদান করে। মানে উদ্ভিদ কোষে তো অনেকগুলো ভ্যাকুয়াল থাকে, অনেক বড় বড়, 50 থেকে 90%, পার্সেন্টটা মনে রাখবে, উদ্ভিদ কোষে 50 থেকে 90% ভ্যাকুয়াল থাকে, সেগুলো কোষ রস দ্বারা পূর্ণ থাকে। ঠিক আছে, উদ্ভিদ কোষের বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় এমন অসংখ্য বস্তু ভ্যাকুয়ালে সঞ্চিত থাকে। হ্যাঁ, ভ্যাকুয়ালে কি কি সঞ্চিত থাকে? অ্যামাইনো অ্যাসিড, শর্করা, বিভিন্ন জৈব অম্ল, কিছু প্রোটিন। অ্যামাইনো অ্যাসিড, শর্করা, প্রোটিন, এগুলো মনে রাখবে যে ভ্যাকুয়ালে কি কি থাকতে পারে? অ্যামাইনো অ্যাসিড, প্রোটিন, শর্করা, ঠিক আছে, কিছু জৈব অম্ল। অ্যামাইনো অ্যাসিড, প্রোটিন, শর্করা, কিছু জৈব অম্ল। অ্যামিবার মতো এককোষী জীবে গৃহীত খাদ্য তাদের খাদ্য গহ্বরে থাকে। অ্যামিবার খাদ্য গহ্বর থাকে। তাহলে এখান থেকে আরেকটা কোশ্চিন তোমরা পেয়ে গেলে যে অ্যামিবা এমন একটা এককোষী প্রাণী যার মধ্যে খাদ্য গহ্বর থাকে, আর তারা যে খাদ্যটা গ্রহণ করে খাদ্য গহ্বরে জমা রাখে। ঠিক আছে, নেক্সট, কোষকে জীবের গঠনগত বা
জীবদের গঠনগত একক হলো কোষ, সোজা কথা। এখানে একটা লাইন দাগ দিয়েছি, সেই জন্য এটা তোমরা দেখে নেবে। মানে জীবদের গঠনগত একক হলো, জীব প্রাণী যাই বলো সবকিছু গঠনগত একক হলো কোষ। ঠিক আছে, এবার আমরা একটা খুব ইম্পর্টেন্ট পার্টে চলে এসেছি, কোষ বিভাজন। মানে একটা কোষ থেকে আরেকটা আরো দুটো কোষ তৈরি হচ্ছে, চারটে কোষ তৈরি হচ্ছে, এইভাবে। এই জিনিসটা জানার জন্য যেই প্রক্রিয়ায় নতুন কোষ তৈরি হয় তাকে কোষ বিভাজন বলে। এটা তো খুব স্বাভাবিক ব্যাপার, একটা কোষ আছে সেটা ভেঙে দুটো তৈরি হলো, এইটাই তো, এই প্রক্রিয়াটাকে আমরা কোষ বিভাজন বলছি। একটা কোষ ভেঙে দুটো নতুন কোষ তৈরি হচ্ছে যেখানে। কোষ বিভাজন প্রধানত দুই ধরনের, মাইটোসিস ও মিওসিস। এবার দুই ভাগে ভাগ করছে কোষ বিভাজনকে, একটা হচ্ছে মাইটোসিস, একটা হচ্ছে মিওসিস। এবার আমরা মাইটোসিস কাকে বলছি, যে কোষ বিভাজন প্রক্রিয়া বেশিরভাগ কোষ জীবদেহের বৃদ্ধির জন্য বিভাজিত হয়। মানে আমি ছোট ছিলাম, আস্তে আস্তে বড় হচ্ছে, কিভাবে আমার কোষগুলো আস্তে আস্তে বিভাজিত হচ্ছে, একের জায়গায় দুই, দুইয়ের জায়গায় চার, চার, 8, 16, 32, 64 এইভাবে বাড়তে থাকছে। তার ফলে আমি বড় হচ্ছি, আমার শরীর বাড়ছে। ঠিক আছে, এবার বলা হচ্ছে জীবদের বৃদ্ধি, মানে আমাদের যে বৃদ্ধি হচ্ছে, গ্রোথ হচ্ছে, সেটার জন্য যে বিভাজনটা হয় সেটাকে আমরা মাইটোসিস বলছি। মানে জীবদের বৃদ্ধির জন্য, গ্রোথের জন্য, বড় হওয়ার জন্য যে কোষ বিভাজনটা ঘটে সেটাকে আমরা মাইটোসিস বলছি। এই পদ্ধতিতে প্রতিটি মাতৃকোষ বিভাজিত হয়ে দুটি সমধর্মী অপত্য কোষ সৃষ্টি করে। এইটা খুব ইম্পর্টেন্ট। মানে একটি মাতৃকোষ থেকে, মানে আমার একটা কোষ ছিল সেখান থেকে ভেঙে দুটো তৈরি হলো। ঠিক আছে, এটা জীবদের গঠনের ক্ষেত্রেই হয়, এটাকে আমরা মাইটোসিস বলি। যখন জীবদের গ্রোথ হয় তখন যে কোষ বিভাজনটা হয় সেটাকে আমরা মাইটোসিস বলি। সেক্ষেত্রে একটা কোষ ভেঙে দুটো তৈরি হয়, একটা কোষ ভেঙে দুটো তৈরি হয় মাইটোসিসের ক্ষেত্রে। বা জীবদের বৃদ্ধির ক্ষেত্রে, জীবদের বৃদ্ধির ক্ষেত্রে যে প্রসেসটা হয় কোষ বিভাজনে সেটা হলো মাইটোসিস। আর সেই ক্ষেত্রে একটা কোষ ভেঙে দুটো কোষ তৈরি হয়। ঠিক আছে, আর আরেকটা যেটা আছে মিওসিস, এটা সাধারণত প্রজননের ক্ষেত্রে হয়। ঠিক আছে, সোজা কথা এটা, যে যখন নতুন জীবের সৃষ্টি হয়, ঠিক আছে, প্রজনন যেটাকে বলা হয়, বংশবিস্তার, বংশবিস্তারের সময় মিওসিস প্রসেসটা হয়। সেই ক্ষেত্রে কি হয়, একটা থেকে দুটোর থেকে চারটে, এই প্রসেস একটা গোটা প্রসেস গঠিত হয়। সেক্ষেত্রে আমরা বলি যে মিওসিস প্রক্রিয়ায় বিভাজিত হয় তখন দুটি কোষ পরিবর্তে চারটি কোষের সৃষ্টি হয়, একটি কোষ থেকে চারটি কোষ সৃষ্টি হয়ে যায় এভাবে। কিন্তু মাইটোসিসের ক্ষেত্রে একটি থেকে দুটি, এই প্রসেসটা কমপ্লিট। ঠিক আছে, কিন্তু মিওসিসের ক্ষেত্রে কি হয়, একটা কোষ ভেঙে চারটি কোষে পরিণত হয়। আর পার্থক্যটা কি, মাইটোসিসের ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা, ক্রোমোজোম সংখ্যার কোনো পরিবর্তন হয় না। মানে আমি আমার বাবা মা থেকে জন্ম নিয়ে নিয়েছি, আমি একটা সেপারেট লোক হয়ে গেছি, আমার এবার বৃদ্ধি হচ্ছে, মানে মাইটোসিসের মাধ্যমে, মাইটোসিস প্রক্রিয়ার মাধ্যমে কোষ বিভাজিত হচ্ছে, একটা থেকে দুটো হচ্ছে, ওগুলো আবার হয়ে গেল, ওগুলোর থেকে দুটো হচ্ছে, এইভাবে হচ্ছে। সেখানে কি হচ্ছে, আমার যে ক্রোমোজোম 23 জোড়া বা 46টা, সেটা অপরিবর্তিত থাকছে। ঠিক আছে, মাইটোসিস প্রক্রিয়ায় একটি কোষ ভেঙে দুটি কোষ হচ্ছে, কিন্তু সবগুলোরে ইন্ডিভিজুয়ালি, মানে এক একভাবে সবগুলোর ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা একই থাকবে, 46টা বা 23 জোড়া। কিন্তু মিওসিসে যখনই যাচ্ছি, মিওসিস প্রসেস যেটা প্রজনন, যখন নতুন জীব সৃষ্টি হচ্ছে, বংশবিস্তার হচ্ছে, তখন একটি কোষ থেকে দুটি না হয়ে চারটি কোষ সৃষ্টি হচ্ছে। প্রজনন প্রক্রিয়ায় একটি কোষ ভেঙে চারটি কোষ সৃষ্টি হচ্ছে, সেই ক্ষেত্রে ক্রোমোজোম সংখ্যা একই থাকছে না। কি হচ্ছে, মাতৃকোষের থেকে, মানে যেটা মেন কোষ ছিল, যেটা ভেঙে চারটে কোষ হলো, তার তুলনায় নতুন যেগুলা কোষ তৈরি হলো সেগুলোতে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে যায়, মানে 23টি হয়ে যায়। ঠিক আছে, 23টি। মাতৃকোষে ক্রোমোজোম সংখ্যা 46টি ছিল, সেটা অর্ধেক হয়ে যায় 23টি। তাহলে আমরা এখান থেকে কি জানতে পারলাম, যে মাইটোসিস এমন একটা কোষ বিভাজন যেটা জীবদেহের বৃদ্ধির সময় হয়, সেখানে একটা কোষ ভেঙে দুটো কোষ তৈরি হয়। ঠিক আছে, আর ক্রোমোজোম সংখ্যা অপরিবর্তিত থাকে। আর মিওসিসের ক্ষেত্রে কি হচ্ছে, প্রজননের ক্ষেত্রে হয় একটি কোষ ভেঙে চারটি কোষ তৈরি হয়, সেখানে ক্রোমোজোমের সংখ্যা অর্ধেক হয়ে যায় মাতৃকোষের থেকে। ঠিক আছে, তো আজকে আমরা এই পর্যন্তই জানলাম। এবার আমরা কিছু ইম্পর্টেন্ট পয়েন্টগুলো দেখে নেব, যেগুলো এই গোটা চ্যাপ্টার থেকে জানলাম। জীবনের মৌলিক গঠনগত একক হলো কোষ। কোষগুলি লিপিড প্রোটিন দ্বারা গঠিত কোষ পর্দা বা প্লাজমা পর্দা দ্বারা পরিবৃত। কোষ পর্দা কোষের একটি সক্রিয় অংশ, এটি কোষের ভেতরে নির্দিষ্ট অঞ্চল ও বহিঃপরিবেশের মধ্যে বস্তু সমূহের আদান প্রদান নিয়ন্ত্রণ করে।
উদ্ভিদ কোষে কোষ প্রাচীর কোষ পর্দার বাহিরের দিকে অবস্থান করে, এটি প্রধানত সেলুলোজ দ্বারা গঠিত। আমি বললাম যে উদ্ভিদ কোষে একমাত্র কোষ প্রাচীর থাকে, ঠিক আছে, যেটা সেলুলোজ দ্বারা গঠিত। কোষ প্রাচীর উপস্থিতির জন্য উদ্ভিদ, ছত্রাক, ব্যাকটেরিয়া, কোষ লঘুশক পরিবেশে বিভিন্নভাবে বেঁচে থাকতে পারে, ঠিক আছে। এগুলো তোমরা দেখবে একটু, ঠিক আছে। এগুলো আমি যেগুলো পড়ালাম ওগুলোই শর্ট পয়েন্ট করে লেখা আছে, ঠিক আছে। লিউকোপ্লাস্টের প্রাথমিক কাজ হলো খাদ্য সঞ্চয় করা। লিউকোপ্লাস্টের কি হচ্ছে, প্লাস্টিডের দুটো ভাগ, ক্রোমোপ্লাস্ট আর লিউকোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্ট কি, কালারিং যেটা রঙিন প্লাস্টিড, সেটা হচ্ছে ক্রোমোপ্লাস্ট, আর লিউকোপ্লাস্ট বর্ণহীন। আর লিউকোপ্লাস্টের মধ্যে স্টার্চ প্রোটিন জমা থাকে, খাদ্য। স্টার্চ প্রোটিনগুলো কি, এক প্রকার খাদ্য, সেগুলো উদ্ভিদের খাদ্য আর কি, সেগুলো জমা থাকছে লিউকোপ্লাস্টের মধ্যে। লিউকোপ্লাস্টের প্রাথমিক কাজ হলো কি, তাহলে খাদ্য সঞ্চয় করা, খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট, ঠিক আছে। দেহের বৃদ্ধির জন্য, মৃত কোষ অবসানের জন্য এবং জনন কোষ উৎপাদনের জন্য জীবদেহ কোষ বিভাজিত হয়। হ্যাঁ, রাইবোজোম থেকে প্রোটিন সংশ্লেষিত হয়। কিছু ইম্পর্টেন্ট পয়েন্ট বলে দিচ্ছি আমি। হ্যাঁ, আমরা বললাম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম একটা কোষীয় অঙ্গাণু, যার দুটো ভাগ, মসৃণ ও অমসৃণ। মসৃণ থেকে আমরা কি পাচ্ছি, ফ্যাট বা লিপিড সংশ্লেষিত হচ্ছে, আর অমসৃণের গায়ে লেগে থাকছে রাইবোজোম, সেই রাইবোজোম প্রোটিন সংশ্লেষ করছে, ঠিক আছে, গেল। তারপর চলে আসছে মাইটোকন্ড্রিয়া। মাইটোকন্ড্রিয়া কি হচ্ছে, কোষের শক্তিঘর বলা হচ্ছে। সেখানে এটিপি থাকছে, এডেনোসিন ট্রাইফসফেট, যাকে আমরা এনার্জি কারেন্সি অফ সেল বলছি, বা কোষের এনার্জি কারেন্সি যেটাকে বলা হয়, ইউনিট অফ এনার্জি ইন দ্য সেল, ঠিক আছে। মাইটোকন্ড্রিয়ার নিজস্ব ডিএনএ রাইবোজোম থাকছে, আর রাইবোজোম থাকছে বলে সে নিজে প্রোটিন সংশ্লেষ করতে পারছে, ঠিক আছে। সেরকম প্লাস্টিড আর একটা কোষীয় অঙ্গাণু, যেটা অনলি আমরা উদ্ভিদ কোষে দেখতে পাই। প্লাস্টিডের দুটো ভাগ, ক্রোমোপ্লাস্ট আর লিউকোপ্লাস্ট। ক্রোমোপ্লাস্ট হচ্ছে রঙিন, আর যেসব ক্লোরোপ্লাস্টে ক্লোরোফিল রঞ্জক থাকে তাকে বলা হচ্ছে ক্লোরোপ্লাস্ট। এছাড়াও ক্লোরোপ্লাস্টে কি কি, হলুদ রং আর একটা কমলা রং দেখতে পাই। আর লিউকোপ্লাস্ট কি হচ্ছে, বর্ণহীন প্লাস্টিড, তার মধ্যে খাদ্য, স্টার্চ, প্রোটিন সঞ্চিত থাকছে, ঠিক আছে। তো এইভাবে আমরা জিনিসগুলো জানবো। তো এই চ্যাপ্টারটা আজকে এখানে শেষ হলো, পরবর্তীতে আমরা নতুন ক্লাস নিয়ে আবার শুরু করব। থ্যাংক ইউ।